একটি মূর্তি নির্মাণ করেছেন মোদিজির নেতৃত্বে। 182 মিটার মানে প্রায় 600 ফুটের ওপরে উচ্চতার একটা মূর্তি প্রতিষ্ঠা করেছে মোদিজি। তার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা গুজরাট রাজ্য সরকারের আজকে আর্থিক সুরাহা হচ্ছে। ভারতবাসীর ট্যাক্সের বোঝা কমাচ্ছে। বিভিন্ন রাষ্ট্র থেকে আজকে ভ্রমণ পিপাসু মানুষ এই স্ট্যাচু দেখতে আসছে। সর্বোচ্চ এই কাশ্মীরেই যে রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, গুগল খুলে দেখে নিন, গুগল খুলে দেখে নিন মোদিজি কি করেছে। সর্বদৈর্ঘ্য ব্রিজ নির্মাণ করেছেন। আজকে 28 কিলোমিটার করে ন্যাশনাল জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে। এগুলো আজকে দিনের নমুনা নয়। আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে প্রেরণার জিনিস হচ্ছে G20 সম্মেলন। যে G20 সম্মেলন যাতে না হয়, ভারতবর্ষের তামাম রাজনৈতিক বিজেপি রাজনৈতিক দলগুলো নানা রকম বাধার সৃষ্টি করে সেই G20 সম্মেলন যাতে না হয় তার ব্যবস্থা করেছিল। কিন্তু নরেন্দ্র মোদীর দৌলতে গোটা বিশ্বের মানচিত্রে বিশ্বের সমস্ত শক্তিশালী রাষ্ট্রনায়কদেরকে G20-র মাধ্যমে ওই সম্মেলনের মাধ্যমে গোটা বিশ্বের কাছে বার্তা পৌঁছে দিয়েছে। মোদিজি প্রধানমন্ত্রীর হবার আগে অর্থনৈতিক দিক দিয়ে যে জিডিপি গ্রোথ যেখানে 11% ছিল, আর আজকে মোদিজির দৌলতে 5% জিডিপি গ্রোথ। আমি এই দেশদ্রোহী শয়তানগুলোর কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে ভারতবর্ষের অর্থনৈতিক এই যে স্থিতিশীলতা, এটা কি কম গৌরবের বিষয়? সাধারণ ভোটার, সাধারণ মানুষ এগুলো বোঝে না, কিন্তু এগুলো তো ইন্টালেকচুয়াল পার্সেন্ট মানুষ, যারা বুদ্ধিদীপ্ত, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত, বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক পণ্ডিত ব্যক্তি, তাদের উদ্দেশ্যেও আমার এই বক্তব্যের মাধ্যমে আমি বার্তা পৌঁছে দিতে চাই। আগামী যে লোকসভা নির্বাচনগুলো আছে, সেই নির্বাচনগুলোয় আপনারা দেশদ্রোহিতাদের জায়গায় যাবেন না। দেশ বিরোধী কোনো শক্তিকে ভোট দেয়া মানে আপনার ভোটটা নষ্টই শুধু নয়, আপনি নিজের কাছে একজন অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। তার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মিথ্যাচার শুনে যারা ভোট দেবেন, তারা শুধু দেশদ্রোহী নয়, তারা দেশের কলঙ্ক, তারা দেশের কলঙ্ক হিসেবে চিহ্নিত হবেন। কারণ কোনো অবস্থাতেই মোদিজির অগ্রগতিকে পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তির আজও পর্যন্ত জন্ম হয়নি। মোদিজির এই নির্বাচনে যে অগ্রগতি, তার রাস্তা আটকে দিতে পারে। ইতিমধ্যেই চতুর্থ দফার নির্বাচনে যে সর্বভারতীয় স্তরে যে রেজাল্ট আমরা পরিলক্ষিত করছি, 272 কাছাকাছি, অর্থাৎ ম্যাজিক ফিগার হলো 273। দুটি লোকসভা নির্বাচন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। এটা তো নিশ্চয়ই আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা, আমাদের শ্রদ্ধেয় বাংলার বাঘ শুভেন্দু অধিকারী, তার কণ্ঠস্বর থেকে আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। তাকে প্রতিহত করবার জন্যে, তার মিছিলকে আক্রমণ করবার জন্যে নমিনেশন ফাইল করতে যাচ্ছে, সেই মিছিলের উপরে আক্রমণ করে, বিজেপির কার্যালয়ের উপরে আক্রমণ করে তাকে প্রতিহত করবার চেষ্টা করছেন। কিন্তু শুভেন্দু অধিকারীকে
আমি আমার আর একজন নয়নের মণি বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি, পশ্চিম বাংলার রূপকার, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি, ওনার সুসন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে শুভেন্দু অধিকারী আজ আমি তুলনা করতে বাধ্য হচ্ছি। তার কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে আজকে ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের রাষ্ট্রনায়কদের কাছে বার্তা পৌঁছে দিয়েছে শুভেন্দু অধিকারী কত বড় মাপের একজন বিরোধী দলের নেতার যে কর্তব্য এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ, দেশপ্রেমে পূর্ণ আনুগত্য নিয়ে ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। তাই শুভেন্দু অধিকারীর সম্বন্ধে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমার সম্মুখ সমরে তার সাক্ষাৎ হয়নি, তার পায়ে হাত দিয়ে আমার প্রণাম করতে ইচ্ছা করছে। আমি পূর্বস্থলী গিয়েছিলাম, কিন্তু এত ভিড়, এত মানুষের উচ্ছ্বাস, সেই ভিড় ঠেলে আমি তার কাছে পৌঁছতে পারিনি। আমি আগামী দিনে তার সঙ্গে যোগাযোগ করার নিশ্চয়ই চেষ্টা করব। তার চরণ স্পর্শে নিজেকে আমি ধন্য করতে চাই। তাই ভারতীয় জনতা পার্টির মঞ্চে বক্তব্য রাখতে এসে আমি অনেকগুলি বিষয় আলোচনা করি, পর্যালোচনা করি, যা অন্যান্য বহু নেতা এগুলো করে না। কারণ তারা শুধু রাজনৈতিকভাবে একটা দলকে আক্রমণ, গালিগালাজ। আমার কিন্তু নৈতিক দায়িত্ব শুধু আক্রমণ নয়, তথ্য সহ বক্তব্য মানুষের কাছে পেশ করা, এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমার বক্তব্য রাখতে গেলে কারো হয়তো একটু পীড়ার কারণ হয়। কেউ বলেই ফেলে, দেবুদা এসব কথা কেউ শুনবে না। যারা শুনবে না তাদের শোনানোই আমার কাজ। সূত্রে বক্তব্য রেখেছিলাম এমন কিছু তথ্য, আমি বলেছিলাম ওখানকার বহু প্রবীণ নাগরিক যারা শুনে থ হয়ে গেছে যে দেবুদা কি বলছে, এগুলো ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা করতে গিয়ে দেবুদা কি বলছে, এ তথ্য তো আমরা সত্যি করেই জানতাম না। 2008 সালের ধর্মনিরপেক্ষকে পাথেয় করে যে নোংরা খেলা হিন্দু জাতির ওপরে ওই রাহুল গান্ধী, মনমোহন সিং, সোনিয়া গান্ধী যেভাবে হিন্দু জাতির ওপরে আক্রমণ করে তাদের তোষামোদ করে খ্রিস্টান এবং মুসলিমদেরকে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছে, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমি সূত্রর জনসভায় করতে বাধ্য হয়েছিলাম। এই জন্য যে বহু বক্তা, আমার বিজেপি দলেরও অনেক বক্তা জানে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদেরও শিক্ষা নেওয়া উচিত আমার থেকে। আমাদের বিজেপির অনেক বক্তা জানে না, তাদের আমার থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমার কাছে এমন তথ্য আছে, তারা পড়াশুনো করে না। আমি তাদের উদ্দেশ্যেও কিন্তু এই বক্তব্য রাখলাম, তারা শুনবেন এবং উপলব্ধি করবেন আপনাদের কি করা উচিত। আমি তো শুট রয়ে দেখলাম আমাদের প্রধানমন্ত্রীর যোজনা, যে জনধন যোজনা মানুষের রক্ষা কবচ, সেই জনধন যোজনা সম্বন্ধে
বহু বিজেপির কার্যকর্তা সঠিকভাবে ব্যাখ্যা করতে জানে না। আমি আবার একবার এই লোকসভা নির্বাচনে সুর রোড জনসভায় আমি সেগুলো পুঙ্খানুপুঙ্খ আমি ব্যাখ্যা করেছি। কি সুবিধা পাওয়া যায়, এটিএম ব্যবহার করলে কি পাওয়া যায় না যায়, এগুলো আমার আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি এটাও বার্তা দিচ্ছি আমার বিজেপি কার্যকর্তাদের কাছে এবং শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিদের উদ্দেশ্যেও আমি এই বার্তা পৌঁছে দিতে চাই। আপনারা পড়াশুনো করুন, আপনারা উপযুক্ত সত্যতা যাচাই করুন। মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। আপনিও তো বঞ্চিত নন, আপনিও তো বঞ্চিত নন। মোদিজির যেই যোজনা 175টা জনমুখী প্রকল্প মোদিজি ঘোষণা করেছেন, সেই যোজনায় এই জনধন যোজনার জন্য সর্বভারতীয় স্তরে এই জনধন যোজনার থাকার জন্য 1,34,00,000 মানুষ উপভোক্তা এই জনধন যোজনার জন্য 2 লক্ষ টাকা করে সেই পরিবারগুলো পেয়েছে। এই বাস্তব সত্য। এই শয়তানদের জিজ্ঞেস করি, এটা কি মোদিজির আচ্ছেদিন নয়? তাই আমি শেষ সন্দেশখালীর ঘটনার প্রেক্ষাপটে 2-4 কথা না বললে বক্তব্যের যে প্রাধান্য, সেই প্রাধান্য হারিয়ে যাবে। সন্দেশখালীর এই ঘটনার পরে ইডি সিবিআই যখন তদন্ত করতে গেল 2024-এর 5ই জানুয়ারি, তদন্ত করতে গিয়ে সিবিআই ইডি আক্রান্ত হলো, মাথা ফাটলো, রক্ত ঝরল। কেন ঝরল? শেখ শাহজাহান নামক একটা বেতাজ বাদশাহ, যে বেতাজ বাদশাহ তৃণমূল কংগ্রেসে যোগ দেবার আগে সে একটা ওই যে ট্রেকার বলে জানেন, 4 চাকার ট্রেকারে খালাসির কাজ করতো। খালাসি $2 5 টাকা প্যাসেঞ্জার কাছ থেকে কালেকশন করত, করে দৈনন্দিন জীবনযাপন করত। সেই শেখ শাহজাহান আগে সিপিএম করত, তারপর তৃণমূল ক্ষমতায় আসার পরে ওই টেকারের খালাসির কাজ করতে করতে তৃণমূলের নেতাদের সঙ্গে সম্পর্ক, তারপর থেকে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক। কয়েক হাজার কোটি টাকার মালিক একটা ট্রেকারের খালাসি শেখ শাহজাহান। আজকে নামে বেনামে বিভিন্ন কোম্পানি খুলে আজকে বিদেশে ভারতবর্ষের এই যে চাল, গম, আটা, ডাল এগুলো তো সাপ্লাই করছেই, তার সঙ্গে সঙ্গে হিরোইন, চরস, গাঁজা, সোনা এই সমস্ত মাফিয়া রাজের মৌরস্যি পাট্টা গেড়ে সে রাজত্ব কায়েম করেছে। তাই শেখ শাহজাহানের এই কুকীর্তির কাহিনী যদি ইডি সিবিআই তদন্ত করতে না যেত, আজকে জনমানসে এটা প্রকাশ পেত না। শেখ শাহজাহানের ওই গুদামঘর, রাজপ্রাসাদের মতো পরপর লাইন দিয়ে 3-3টে বাড়ি, গোডাউন, বাজার, মাছের ভেরি, চিংড়ি মাছের ভেরি, এইভাবে সমস্ত দখলদারি করে গরিব মানুষের কাছ থেকে জমি জায়গা কেড়ে নিয়ে এইভাবে মৌরসি পাট্টা গেড়ে সে রাজনীতি করে এসেছেন। তার সাগরেদ, উত্তম সর্দার, বাকিবুর রহমান, শিবু হাজরা, শঙ্কর আড্ডের ম্যানেজার বিশ্বজিৎ দাসের মানি এক্সচেঞ্জ ও ইডির হানায় আজকে যুক্ত হয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুজয় ভদ্র, এই রকমভাবে কুণাল, সুবীরেশ ভট্টাচার্য, অয়নশীল, অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, সাইগল হোসেন, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত রথী মহারথী আজকে এই ইডির তদন্তের পরে এই নামগুলো ভেসে উঠেছে। আর এই নামগুলো উঠে আসার পরেই জ্যোতিপ্রিয় মল্লিকের কুকীর্তিও ফাঁস হয়ে গেছে। 20,000 কোটি টাকা বিদেশে পাচার, বিদেশের ব্যাংকের সঙ্গে ওই সুইজারল্যান্ডের সুইস ব্যাংক থেকে আরম্ভ করে সৌদি আরবে দিদির ঘন ঘন যাতায়াত, চোখ দেখাতে নাকি আমাদের পশ্চিমবাংলায় কোনো ডাক্তার নেই, ভারতবর্ষে কোনো ডাক্তার নেই, তাই সৌদি আরব হয়ে, প্যালেস্তাইন হয়ে বিদেশে চক্ষু দেখানোর ওছিলায় অভিষেক ব্যানার্জির এই যে কুকীর্তি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার, তার রক্ষণাবেক্ষণ করবার জন্যে এই বিদেশ ভ্রমণের আসল কারণ আজকে ইডি ধরে ফেলেছে। পার্থ চ্যাটার্জির কথা না বললেই নয়, গোটা শিক্ষা দপ্তরটাকে আজকে জেলে নিক্ষেপ, গোটা শিক্ষা বিভাগটা আজকে জেলে চলে গেছে। অপার ফ্ল্যাট থেকে 51 কোটি নগদ টাকা, আর নামে বিনামে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট, বাড়ি, রেস্টুরেন্ট, কি না করেছে এই পার্থ চট্টোপাধ্যায়। তো সত্যের প্রতীকের মুখোশ খুলে গেছে। আজকে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই মুখ্যমন্ত্রী, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত গোটা তৃণমূল দলটা, তাদের নৈতিক অধিকার নেই মানুষের কাছে ভোট চাইবার, তবুও তারা আজকে এই নির্বাচনে আশা করছে তারা জিতবে। মিথ্যা প্রচার শুরু করে দিয়েছে, অবিরাম মিথ্যা প্রচার করছে, আর অবিরাম ফেক ভিডিও দিয়ে ওই পিকে কে কাজে লাগিয়ে আজকে বাজিমাত করতে চাইছে। সেই পিকে পর্যন্ত ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে বিজেপি রাজ্যেও 26 থেকে 30টা আসন পেতে পারে। তাই দিদির মাথার ঘিলু নড়বড়ে হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলের মতো প্রলাপ বকছে, উল্টো পাল্টা পাগলের মতো প্রলাপ বকছে, শুভেন্দু অধিকারীকে মিথ্যা আক্রমণ করছে, মোদিজিকে শালা, এমনকি বয়চন্দ্রবিন্দু আকার তালবর্ষ বাঁশ হয় আপনারা জানেন, তার পাশে আর একটা ছোট অক্ষর জুড়ে দিলে যে পুরুষাঙ্গ হয়, পুরুষাঙ্গ, সেটা চলিত ভাষায় অনেকে বলে থাকে। আমি তো একটা সর্বভারতীয় পৃথিবীর শ্রেষ্ঠ বৃহত্তম রাজনৈতিক দলের একজন কার্যকর্তা হিসেবে আমি সেটা উচ্চারণ করতে আমার সংকোচে বাজে। তাই আপনারা বুঝে নিন কত নিম্ন রুচির ভাষা প্রয়োগ করে মোদিজিকে গালিগালাজ করছে। তার মানে কি, প্রদীপ নিভে যাবার আগে একবার দপ করে জ্বলে ওঠে। তো আজকে প্রদীপ নিভে যেতে বসেছে, পশ্চিমবাংলায় তৃণমূল একদম ধ্বংস হয়ে যাবে। এই লোকসভা নির্বাচনের 4 জুনের পরে দেখবেন অনেক তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আর টিকি খুঁজে পাওয়া যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক তৃণমূলের নেতারা গর্তে ঢুকে যাবে, এই কথাটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই আপনারাও সাবধান হয়ে যান। বিজেপি 400 আসন নিয়ে কেন্দ্রে সরকার গড়বে, আর ওয়েস্ট বেঙ্গলে 30-এর কাছাকাছি সিট তারা পাবেই, এটা আপনারা নিশ্চিত হয়ে যান। আর 30-এর অধিক সিট যদি পায় তো 2024-এর বিধানসভা হবে না, এই 24-এই আবার একটা বিধানসভা ভোটের জন্য আপনারা তৎপর হয়ে যান। আর
সর্বোপরি আমি আগামীকাল যে নির্বাচন আছে এবং 2024-এর 25শে মে 1 জুন যে নির্বাচন আছে, সেই নির্বাচনের আগে আমি এই ভিডিও বার্তার মধ্যে আপনাদেরকে এই বার্তা দিলাম যে জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানসিকতা নিয়ে আপনি আপনার ভোট কেন্দ্রে যান এবং ভারতীয় জনতা পার্টির যে পার্লামেন্ট নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন, মোদিজির হাতকে শক্ত করুন। এই বলে সকল শ্রদ্ধেয় শ্রোতাবর্গ, আমার ইউটিউবারদের যারা সাবস্ক্রাইবার আছেন, যারা ভিউয়ার্স আছেন, প্রায় 6 লক্ষেরও ওপর, 6,10,000 আমার ভিউয়ার্স, আর 1800-র ওপরে সাবস্ক্রাইবার আছেন, আর লাইক কয়েক হাজার মানুষ আমার এই চ্যানেলকে করেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়া @দেবপ্রসাদ চৌধুরী 8131, এই চ্যানেলে আপনারা লিংক নিন, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিউয়ার্স হিসেবে আমার এই বক্তব্য আপনি দেখুন, উপলব্ধি করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।